আচার আচার হচ্ছে একটা মুখরোচক জিনিস। আচার হচ্ছে বাঙালির ইমোশন। যে আচার পছন্দ করেন না সে কিন্তু হ্যালো এভরিওয়ান, নিজুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও সুস্থ আছি, ভালো আছি। তো আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো 3 রকমের আচার। আর আপনারাও যদি আমার এই রেসিপি, আচারের রেসিপি আপনাদের কোথাও কোনো অংশে একটুকুও ভালো লেগে থাকে, তাহলে আমার মতো করে আচার আপনারা তৈরি করে নিতে পারেন। আর আচার হচ্ছে বাঙালির ইমোশন। আচার যে পছন্দ করে না, আমি মনে করি সে অন্য কিছুই পছন্দ করেন না। কারণ আচার হচ্ছে মুখরোচক জিনিস, এটা সবারই পছন্দ। তো এখানে দেখেন আমি কিছুটা পরিমাণ জলপাই কেচে নিয়েছি। এই জলপাইগুলো দিয়ে আমি 2 রকমের আচার তৈরি করব, একটা তেল দেওয়া, একটা তেল ছাড়া। তার জন্য দেখেন আমি কিছুটা পরিমাণে 2 চা চামচ মতো আমি এখানে লবণ দিয়ে ভিজিয়ে রাখবো। আচারটার ভিতরে যাতে লবণ পর্যাপ্ত পরিমাণে মানে ঢোকে, তার জন্য এই জলপাইগুলো আমি এভাবে করে লবণ দিয়ে জারিয়ে রাখবো। তো লবণ থেকে উঠিয়ে ধুয়ে তারপরে আমি এখানে দেখেন কিছুটা পরিমাণ তেঁতুল এবং ভিনেগার আর চিনি দিয়ে আরও কিছুক্ষণ আমি কিন্তু মাখিয়ে রেখে দেব জলপাইগুলো। আর এখানে আমি মশলা তৈরি করতে চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছেন আমি কি কি মশলা নিয়েছি। গোটা শুকনা মরিচ, তেজপাতা, গোটা জিরা আর সরিষা আর গোটা পাঁচফোড়ন। তো এই মশলাগুলো আমি একটু কড়াইতে টেলে নেব। এই মশলাটা শুকনো খোলায় টেলে নিতে হবে। আর প্রথমে আমি শুকনো মরিচটা দিয়ে নিয়েছি, তারপরে বাদবাকি মশলাগুলো টেলে নিচ্ছি। এভাবে করে সব মশলা আমি টেলে একটা হামানদিস্তা আছে আমার কাঠের, সেটাতে আমি একটু আদা ভাঙা করে নেব। আপনারা চাইলে শিলপাটায়ও করে নিতে পারেন। আমার যেহেতু অল্প পরিমাণে মশলা, তার জন্য আমি এই হামানটা ব্যবহার করি। তো এখানে মশলাটা আমার রেডি করা হয়ে গেছে। আর মশলাটা কিন্তু একটু দানা দানাযুক্ত রাখতে হবে। মশলাটা দানা দানা রাখলে যখন আচার খাবেন তখন কিন্তু গালের ভিতরে পড়লে বেশ ভালোই লাগবে। আর এ পর্যায়ে এবার আমি আচার তৈরি করতে চলে যাব। তো প্রথমে কড়াইতে আমি 2টা তেজপাতা দিয়ে দিয়েছি শুকনো গলায়। আর এর ভিতরে আমি যে জলপাইগুলো মাখিয়ে রেখেছিলাম, সেই জলপাইগুলো দিয়ে আরও কিছুটা পরিমাণ একটু জল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর এ পর্যায়ে আমি কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই নাড়ছি এবং লো টু মিডিয়াম আছে নাড়তে হবে। এবার কিছুটা পরিমাণে বিট লবণ দিয়ে দিলাম। আর বিট লবণ দিলে আচারের টেস্টটা কিন্তু অনেক ভালো হয়। আর যে মশলাটা রেডি করে নিয়েছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম। এবার আমি আরও কিছুক্ষণ নাড়ব। এবার আরও কিছুক্ষণ নাড়তে নাড়তে আমার জলপাইগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখানে জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি বারে বারে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু জলপাইগুলো সিদ্ধ করে নিয়েছি। আর এখানে লাস্টে এই মশলাটা দিয়ে দিয়েছি। আমার আচারটা কিন্তু, জলপাইয়ের আচারটা কিন্তু রেডি হয়ে গেছে। তো আপনারা চাইলে এই আচারটা এই পর্যায়ে কিছুটা সরিষার তেল গরম করে এর ভিতরে দিয়ে আরও কিছুক্ষণ জ্বালিয়ে কিন্তু তেলের আচার তৈরি করে নিতে পারেন। তো আমি এই আচারটা শুকনোয় এভাবেই রেখে দেবো, তার জন্য কিন্তু আমি আর তেল দেইনি। আমি যেটাতে তেল দেব সেটা কিন্তু আমি আলাদা করে উঠিয়ে রেখেছি। আর এ পর্যায়ে দেখেন আমার আচারটা কত সুন্দর হয়েছে। এখানে জলপাইয়ের এই আচারটা তেল ছাড়া আচার, এবং আমি একটু হাত দিয়ে আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা সিদ্ধ হয়েছে জলপাইগুলো। জলপাইগুলো কিন্তু অনেক বড় বড় ছিল। আর এখানে আমি যে আচারের যে জলপাইয়ের যে আলাদা কিছু রেখে দিয়েছিলাম, সেই জলপাইগুলো কিন্তু আমি এই তেলের ভিতর ডুবিয়ে দিয়েছি। এগুলো আমি কাঁচের জারে সংরক্ষণ করে নিচ্ছি। এই জলপাইয়ের পরিমাণটা যেহেতু একটু বেশি, আর এখানে আমি তেলও দিয়েছি সারা বছরের জন্য সংরক্ষণ করার জন্য, খাওয়ার জন্য। তার জন্য কিন্তু আমি কাঁচের জারে এই আচারটা সংরক্ষণ করে রাখবো। আর এই আচারটা কাচের জারে রেখে তারপর কিন্তু আমি মাঝে মাঝে রোদ্রে দিয়ে দিয়ে তারপরে এই আচারটা খাবো। আর এর ভিতরে ভিনেগার দেওয়ার কারণে আচারটাই কিন্তু আমার কোনো রকম ফাঙ্গাস পড়বে না এবং নষ্ট হবে না। আর কাচের জারে সংরক্ষণ করলে আরও অনেক সুবিধা রয়েছে। আচারগুলো সহজে নষ্ট হয় না। বারে বারে একটু রোদ্রে দিলে, মাঝে মাঝে একটু মাসে 2-1বার রোদ্রে দিলে কিন্তু আচারটা অনেক দিন ভালো থাকে। তো এখানে আমার জলপাইয়ের 2 রকমের আচার তৈরি হয়ে
হয়ে গেছে। আর এ পর্যায়ে আমি চলে এসেছি কিন্তু রসুনের আচার তৈরি করার জন্য। রসুনের আচার তৈরি করার জন্য এখানে আমি কিছুটা পরিমাণে বড় রসুন নিয়েছি। এখানে প্রায় হাফ কেজি মতো বড় রসুন নিয়েছি। হাফ কেজি পরিমাণ বড় রসুন নেওয়ার পরে এগুলো আমি ছুলে একদম দানাটা বের করে নিয়েছি, বড় রসুনের দানা। আর আমি কিছুটা পরিমাণে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা আগে। সেই তেঁতুলটা কিন্তু এখন নরম হয়ে গিয়েছে। আমি চটকে চটকে তেঁতুল থেকে কিন্তু তেঁতুলের কাঠটা বের করে নিচ্ছি যতটা সম্ভব হয়। আর এখানে তেঁতুলটা কাঠটা আমার দেখেন বের হয়ে গিয়েছে। আমি একটা জালিতে এই তেঁতুলটা কিন্তু ছেঁকে নেব। একটা জালিতে আমি সুন্দরভাবে তেঁতুল থেকে কিন্তু কাঠটা বের করে নেব। তার জন্য বারে বারে দেখেন তেঁতুলগুলো নিয়ে আমি চটকে চটকে ঘষে ঘষে আমি তেঁতুলের কাঠটা বের করে নিচ্ছি। আর আপনারা কিন্তু অবশ্যই তেঁতুলের কাঠটা এভাবে বের করে নেবেন, তাহলে কোনো রকম আঁশ আপনারা যখন আচারটা খাবেন তখন মুখে কোনো আঁশ পড়বে না। তো এখানে তেঁতুলের কাঠটা বের করে এখানে আমি মশলা রেডি করতে চলে এসেছি। গোটা শুকনা মরিচ এবং গোটা পাঁচফোড়ন, গোটা জিরা আর গোটা সরিষা। তো প্রথমেই আমি শুকনা মরিচগুলো একটু টেলে নিচ্ছি শুকনো খোলায়, তারপরে বাদবাকি মশলাগুলো একসাথে টেলে নেব। তো এখানে দেখেন আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে। আমি কড়াই থেকে নামিয়ে আমার ছোট্ট কাঠের হামানদিস্তায় আমি একটু গুঁড়িয়ে নেব। আপনারা চাইলে এটা শিলপাটায়ও করে নিতে পারেন। তো মশলাগুলো আমার দেখেন এখানে রেডি হয়ে গেছে। আমি এবার কিন্তু একটু দানা দানা যুক্ত দানা দানা ভাব রেখে মশলাটা আবার গুঁড়িয়ে নেব। আমি সব আচারেই এই মশলাটা ব্যবহার করি, এতে কিন্তু আচারের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তো মশলাটা আমার রেডি হয়ে গেছে। আমি এবার কড়াইতে তেল দিয়ে নেব, সরিষার তেল, কিছুটা পরিমাণ সরিষার তেল। যদি আপনাদের হাফ কেজি রসুন হয় তাহলে আপনারা 250 গ্রাম মতো তেল দিবেন, তাহলে আচারটা বেশ ভালো থাকবে। আর এখানে শুকনো মরিচগুলো আমি একটু ভেজে নিচ্ছি। এই শুকনো মরিচ যখন আচারের তেল ঢুকে যাবে তখন কিন্তু খেতে কিন্তু অনেক মজা লাগবে। আর এ পর্যায়ে আমি রসুনগুলো এবার দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। রসুনগুলো আমি তেলের ভিতরে দিয়ে দিয়েছি। আমি সময় নিয়ে একেবারে লো টু মিডিয়াম আছে সময় নিয়ে কিন্তু রসুনগুলো নাড়াচাড়া করে করে ভেজে নেব। বেশি হয়ে যায় তাহলে কিন্তু উপর থেকে রসুনগুলো পুড়ে যাবে আর ভিতর থেকে শক্ত থেকে যাবে। আর এ পর্যায়ে আমি 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। আর যে শুকনো মরিচ ভেজে রেখেছিলাম এবং তেঁতুলের কাট করে রেখেছিলাম সেগুলো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি। রসুনের যেহেতু নিজস্ব কোনো টক ভাব নেই, তার জন্য তেঁতুলটা ব্যবহার করা আচার তৈরি করার জন্য। আর এখানে আমি একটু পরিমাণ কালারের জন্য হলুদ দিয়ে দিচ্ছি। আর টকের ব্যালেন্সটা রাখার জন্য 2 চা চামচ মতো লবণ দিয়ে নিচ্ছি এবং কিছুটা পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি। প্রায় 2 টেবিল চামচ মতো চিনি দিয়ে নিচ্ছি। আর চিনি দেওয়ার কারণে কিন্তু অতিরিক্ত টক ভাবটা কেটে যাবে। তো আপনারা যখন আচার তৈরি করবেন অবশ্যই একটু চিনি দিবেন, না হলে কিন্তু অতিরিক্ত টকের জন্য খাওয়া যাবে না। তো এই পর্যায়ে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটাও একটু দিয়ে নিয়েছি। তো ভিনেগারটা দিচ্ছি এবার, যাতে আচারে কোনো রকম ফাঙ্গাস না ধরে, তার জন্য ভিনেগারটা দিয়ে নিলাম। আর যে বাদবাকি যে মশলা ছিল সেই মশলাটা আমি কিন্তু আচারের ভিতরে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দেওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তো আচারটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে, রসুনের কোয়াগুলো কিন্তু নিচে জমে গেছে। তো আমি একটা হাতা কিংবা খুন্তি দিয়ে কিন্তু রসুনগুলো উপরে উঠিয়েছি। আর এ পর্যায়ে এই রসুনের আচারটা কিন্তু আমি কাচের জারে সংরক্ষণ করছি, কারণ কাচের জারে সংরক্ষণ না করলে এই আচারটা কিন্তু দ্রুত নষ্ট হয়ে যাবে। আর কাচের জারে সংরক্ষণ করলে হয় কি, সারা বছর কিন্তু আচারটা ভালো থাকে। আর আপনারা যদি প্লাস্টিকের জারে সংরক্ষণ করেন সেক্ষেত্রে আচারটা কিন্তু একটু গন্ধ হয়ে যেতে পারে। তো চেষ্টা করবেন কাঁচার জারে এই আচারটা সংরক্ষণ করার জন্য। আর এখানে আচারটা আমি দেখেন খুব সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছি। এবং আচারটা যখন বয়েমে উঠাবেন তখন কিন্তু উপরে যাতে তেলটা ভেসে থাকে সেভাবে করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ উপরে তেল থাকলে আচারটা দীর্ঘদিন ভালো থাকে। তো আচারগুলো আমার দেখতেও যেমন হয়েছে, খেতেও তেমন কিন্তু টেস্ট হয়েছে। আর এই আচার তৈরি করে কিন্তু আমার আশপাশ যে প্রতিবেশী আমি সবাইকে দিয়েছি, সবাই খেয়ে অনেক প্রশংসা করেছেন। আর এখানে দেখেন রসুনের আচারটা কত সুন্দরভাবে আমি রেডি করে নিয়েছি, একেবারে পারফেক্ট আচার।
তো আপনারা চাইলে এভাবে করে রসুনের আচার তৈরি করে নিতে পারেন, দেখবেন অনেক ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। তো আচারটা আমার রেডি হয়ে গেছে। তো আমার 2 রকমের আচার রেডি হয়ে গেছে, একটা জলপাই একটা রসুন। এ পর্যায়ে কিন্তু আমি আরেকটা আচার তৈরি করব, সেটা হচ্ছে চালতার আচার। তো এই চালতার আচারটা তৈরি করার জন্য 2টা চালতা আনা হয়েছিল, কিন্তু একটা চালতা নষ্ট হয়ে গিয়েছে, আরেকটা প্রায় নষ্ট হয়ে যাওয়ার পথে। তো আজকে এই চালতাটা কেটেই ফেলবো এবং আচারটা তৈরি করে ফেলবো। দেখেন, আপনারা যারা চালতা কাটতে জানেন না তারা আমার এই টেকনিক ফলো করবেন। দেখেন আমি কিভাবে চালতাটা কেটে নিচ্ছি। চালতার খোসাটা কিন্তু বেশ শক্ত হয়, আর চালতার খোসার ভিতরে যে প্লাস্টিকের মতো শক্ত অংশটা থাকে সেই অংশটাও কিন্তু আপনারা এইভাবে করে সুন্দরভাবে ফেলে দিয়ে নেবেন এবং উপর থেকে ছালটা ফেলে দিবেন ছুলে ছুলে, তাহলে আচারটা তৈরি করা যাবে। এবং এটা কিন্তু আপনারা টক রান্না করেও খেতে পারেন, মাছের টক, চিংড়ি মাছ কিংবা কাঁকড়া দিয়েও খেতে পারেন। তো এ পর্যায়ে ছুলে আমি পিস পিস করে কিন্তু কেটেও নিচ্ছি, আর কত সহজে দেখেন আমি চালতাটা কেটে ফেলেছি। তো চালতা কাটা যারা অনেক কঠিন মনে করেন তারা আমার মতো করে এভাবে কেটে নিতে পারেন। তো এখানে দেখেন চালতাটা কেটে পিস পিস করে নিয়েছি। এখন আমি ধুয়ে ফেলবো চালতার যে যে চালতাটা। তো চালতাটা ধুয়ে নিয়ে আমি চলে এসেছি একটু শিলপাটায় একটু ছেঁচে নেওয়ার জন্য, কারণ না ছেঁচলে কিন্তু এর ভিতরে যে মশলাটা ভালোভাবে ঢুকবে না, তার জন্য ভালোভাবে ছেঁচে নিতে হবে। তো দেখেন আমি একটা শিলপাটায় ছেঁচে নিচ্ছি চালতার আচারটা। আপনারাও এভাবে করে নিতে পারেন, তাহলে আচারটা কিন্তু বেশ ভালো লাগবে খেতে। মশলা সব রকম মশলা ঢুকে যাবে চালতার ভিতরে। তো এখানে আমার প্রায় ছাঁচা হয়ে গেছে। এখানে দেখেন চালতাগুলো ছেঁচে নিয়েছি, আর এখানে যে আমি মশলা রেডি করে নিচ্ছি, এখানে আবারও আমি সেই একই রকম মশলা নিয়েছি আমি, আর বাদ বাকি যে 2টা আচারে যে মশলা ব্যবহার করেছি এটাতেও কিন্তু সেম একই মশলাই ব্যবহার করছি। তো এখানে আমি আবারও সেই মশলাটা শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এভাবে করে আপনারা, আমি যেভাবে করে আচার তৈরি করছি, আপনারা যদি আমাকে ফলো করে এভাবে আচার তৈরি করেন তাহলে আপনাদের আচারের টেস্টটাও কিন্তু এমন সুন্দর হবে। তো আমার এই আচারগুলো এত টেস্ট হয়েছে কি বলবো, আমি যাদেরকেই দিয়েছি এই আচারগুলো খেয়ে কিন্তু ওনারা অনেক প্রশংসাই করেছেন। তো মশলাটা আমি এবার যে গুঁড়া করে নিচ্ছি, আদা ভাঙা করে নিচ্ছি। তো আপনারা এভাবে করে আমার মতো করে এই সব রকম আচার তৈরি করে নিতে পারেন। তো আমি এক এক রকম মশলা, এক এক আচারে এক এক রকম মশলা ব্যবহার করি, কিন্তু আজকে ভাবলাম যে এই মশলাটা দিয়ে যদি আমি সব রকম আচার তৈরি করে দেখি এবছর কেমন হয়। যদি ভালো হয় তাহলে আমি এই আচারে ব্যবহার করব। কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে তার ভিতরে আমি গোটা পাঁচফোড়ন এবং শুকনো মরিচ ফোড়ন দিয়ে তার ভিতরে কিন্তু চালতাগুলো এবং কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি, আর একটু হলুদও দিয়ে দেব এবং একটু লবণও দিয়ে দেব। আর এই সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নিয়েছি। এবার আরেকটা প্যানে আমি আর একটু পরিমাণ তেল দিয়ে তার ভিতর কিছু গোটা জিরা ফোড়ন দিয়ে আমি একটু রসুন ফোড়ন দিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে সিদ্ধ হয়ে যাওয়া সেই চালতাটা আমি দিয়ে নিচ্ছি, আর তার ভিতরে কিছুটা পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আর দিয়ে নেব একটু চিনি। তো চালতাটা যেহেতু একটু টক ওই জন্য কিন্তু আমি চিনি দিয়ে নিচ্ছি, আর এটা হবে মিষ্টি মিষ্টি আচার, টক মিষ্টি ঝাল আচার। তো এখানে দেখেন অনেকক্ষণ ধরে সময় নিয়েই ঘুরতে হবে, ঘুরতে ঘুরতে যখন একটা আঠালো ভাব হয়ে যাবে তখন কিন্তু আমার আচারটা রেডি হয়ে যাবে। এখানে দেখেন আচারটা প্রায় রেডি হয়ে গেছে। এ পর্যায়ে একটু ভিনেগারও দিয়ে দিচ্ছি। তো ভিনেগার দিয়ে আরও কিছুক্ষণ আমি নাড়ব, আর ভিনেগার দিলে কিন্তু আচারটা বছর জুড়ে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। এখানে কিন্তু আমার আচারটা রেডি হয়ে গেছে। তো দেখেন আচারটা কত সুন্দর হয়েছে, অনেক লোভনীয় হয়েছে, আর আমার সব রকমের আচারগুলো কিন্তু অনেক লোভনীয় হয়েছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু তেমন টেস্টি হয়েছে। তো এমন স্বাদের আচার আপনারা যদি তৈরি করতে চান আমার এই রেসিপি আপনারা ফলো করতে পারেন। তো আমার ভিডিও যদি আপনাদের কোথাও কোনো অংশে একটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন।
আর এই আচারগুলো আপনারা কিন্তু রোদ্রে দিবেন। আপনারা যদি সারা বছর জুড়ে সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু মাসে 2-1 বার এই আচারগুলো রোদ্রে দিতে হবে। তো এই আচারগুলো কিন্তু আমি সবসময় রোদ্রে দিয়েই ভালো রাখি। তো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না। যদি আমার ভিডিও আপনাদের কোথাও কোনো অংশে একটুকু ভালো লেগে থাকে তাহলে আমার নতুন বন্ধু আমার সাথে থেকে যেতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।